আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার চলে এলাম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় শ্রোতা, অনেক দিন থেকে বলে আসছি সাবিনাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকের ভিডিওতে সাবিনার জন্য একটু সময় তো দিতেই হবে, সঙ্গে কিন্তু রাজ, শারমিন আর মিম বাদ যাবে না। তো শুরু করি ছোট্ট করে। প্রথমে তাবিয়ার জন্মদিন। তাবিয়ার জন্মদিনে দেখলাম যে তার বাবা খুব উৎসাহিত হয়ে বাজার নিয়ে এসছে এবং বাজার দেখানো প্রসঙ্গে একটা কথা বলল যে আমার পরিবারের সবার জন্মদিন, এই যে তান আর আমার জন্মদিন কাছাকাছি, আবার এই তাবিয়ার মায়ের জন্মদিন খুব কাছাকাছি। অর্থাৎ তার পরিবারে যে চারজন সদস্য, তানজিলা যে তার বায়োলজিক্যাল মেয়ে না, তানজিলা যে তার পালক, তানজিলা যে তাদের পরিবারের মানে রক্তের কেউ না, সেটা কিন্তু বেশ সুস্পষ্টভাবেই বাপ্পি বলে দিয়েছে। কারণ বাপ্পি বলেছে আমার পরিবারে তান, তাবিয়া, তার মা এবং আমার জন্মদিন খুব কাছাকাছি সময়। সে তো এটাও বলতে পারতো যে হ্যাঁ, আমার বড় মেয়ের জন্মদিনটা একটু দূরে। সে কথা কিন্তু সে একবারের জন্য উচ্চারণ করেনি। কারণ সে আজ তাবিয়ার জন্মদিনের বাজার করেছে, তার সঙ্গে আসলে এই তানজিলাকে সে অ্যাড করতে চায় না, তানজিলার নামটাও সে নিতে চায় না। সে তো মূলত বোন থেকে নয়, সে তো মূলত তানজিলা এই যে ইউটিউবে যে কজন বর্তমানে সদস্য আছে সবচেয়ে এগিয়ে বর্তমানে তানজিলার ভিউয়ার্স বেশি, তানজিলার ইনকাম বেশি, তানজিলার ফেস ভ্যালু বেশি। সব কিছু মিলিয়ে তানজিলাকে মূলত শো আপ করে এই যে ওর বাবা, অর্থাৎ এই চুমাওয়ালা বাপ্পি, যেটা নাতিকে নিয়ে করে থাকে, যেটা বিআই বেআইনকে নিয়ে করে থাকে, যেটা সাকিবকে নিয়ে করে থাকে, যেটা তানজিলার পোশাক মানে গিফট নিয়ে করে থাকে। দেখলাম যে অনেকেই বলেছে যে খুব ভালো লাগে আপনি আপনার মেয়ের গিফটটা নিয়ে খুব মূল্যায়ন করেন। আসলে এই বাপ্পি প্রত্যেকের গিফটকেই মূল্যায়ন করে। বাপ্পির কাজই হলো ভিডিও করা, প্রত্যেকের গিফট দেখিয়ে দেখিয়ে কন্টেন্ট করা। এটা কি ভিউয়ার্সরা বোঝে না, নাকি এরা এরা এতটাই অন্ধ, এতটাই এরা এদের ভিডিও দেখে মশগুল যে কোনো কিছু এরা আসলে বুঝতে চায় না? এরা দেখার দরকার দেখে, বা এরা এসব দেখে দেখে নিজেদের জীবনের সঙ্গে মেলায়, নিজেদের জীবন এভাবে রঙিন করতে যেয়ে শেষে ব্রেকআপ হয়ে যায়। কারণ বাস্তবতা তো অন্য কথা বলে। বাস্তবতা তো বলে যে বাপ্পি তানজিলাকে মন থেকে ভালোবাসে না। ভালোবাসলে কি আর ওই যখন পরিবারের চারজনের কথা বলল তখন এই তানজিলার কথা বাদ দিত? ভালোবাসলে কি আর নাতিকে এই যে এত শীতের মধ্যে গাড়ি থাকতে কখনো অটোতে পাঠিয়ে দিত? ভালোবাসলে কি আর এই যে রাতের বেলা বেআইনকে নিয়ে, বেআইকে রেখে খালি হাতে কেউ এভাবে চলে যেত? পারত তো। যে মেয়ে যখন জন্মদিনে এসছে, বেআইন আসেনি, বেআইনকে নিয়ে এসছে, তখন তাদের সবার জন্য খাবার দাবার পাঠিয়ে দেই, সবার রাতের খাবারটা অন্তত পাঠিয়ে দেই জার্নি করে। এই রাতের বেলায় যে আবার এই শীতের মধ্যে রান্না করবে, ব্যাপারটা আসলে কেমন দেখায় না? নিজের মেয়ে হলে কিন্তু করতো, বাট ও বাড়ি থেকে, অর্থাৎ তানজিলার শ্বশুর বাড়ি থেকে যখন আসে রাতের বেলা, কিংবা তান যদি এখানে থাকে, তখন কিন্তু এই খাবার দাবার দিতে একদম ভুলে যায় না সাকিবের মা। কারণ সাকিবের মা জানে যে এই তাদের পরিবার যে সচ্ছলতা আসছে, তাদের পরিবার যে এখন সমাজে কিছুটা মানুষ গণনা করে, একমাত্র কারণ হলো তানজিলা। হ্যাঁ, তানজিলার ফেস ভ্যালু আছে, তানজিলার ইনকাম আছে, তানজিকে, বাট বুদ্ধিটা কিন্তু সাকিবের শ্রম, সাকিবের বুদ্ধি না থাকলে কিন্তু তানজিলার এই এককভাবে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হতো না। এই যে কবে যেন ভিডিওতে দেখলাম যে তানজিলা লিখেছে যে সে হলো একজন সফল উদ্যোক্তা। হ্যাঁ, নিজের ক্ষেত্রে সে সফল উদ্যোক্তা বলতেই পারে, বাট সরকারি জরিপে সফল উদ্যোক্তা হতে হলে সরকারি কিছু নিয়ম মেনে চলতে হয়। ভ্যাট থেকে শুরু করে অনেক রুলস আছে, সেগুলা কি সাকিব কিংবা তানজিলা মেনেছে যে নিজেদেরকে লিখছে সফল উদ্যোক্তা? এই যে আমি কথা বলছি, এই কথা বলা পর্যন্ত সফল উদ্যোক্তা হিসাবে নাম কিন্তু তানজিলার আসেনি। তাই তানজিলার লেখারও কিন্তু অধিকার নেই সফল উদ্যোক্তা। হ্যাঁ, সে বলতে পারে যে আমি একজন নিজেকে সফল ব্যক্তি মনে করছি, কারণ আমি পরিচয়হীন একটা মেয়ে, খুব অজপাড়াগা, আমার নানা নানির কাছে অবহেলিত, সবার কাছে অবহেলিতভাবে বড় হয়েছি, খুব নিম্ন পদ্মা পাট থেকে উঠে এসে আজ আমি একটা ইউটিউব জগতে পজিশন তৈরি করেছি, মাসে মাসে ইনকাম আমি ভালোই করছি, এতদূর আসা আমার পক্ষে সম্ভব হয়েছে, এই জন্য আমি নিজেকে সফল মনে করছি। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এত টাকা আমি নিজ হাতে ইনকাম করতে পারবো। কারণ না, আমরা সবাই জানি যে তানজিলার শিক্ষার দৌড় কতটুকু, মেধা কতটুকু। মেধা দিয়ে কখনোই
একদমই সম্ভব ছিল না। শুধুমাত্র এই ইউটিউবের মেধাটা দিয়ে সে কাজে লাগিয়েছে। হ্যাঁ, ধরে নিলাম সবার মেধা সবার যোগ্যতা এক নয়, ইউটিউব জগতেও সবাই সময় দিতে চায়, কিন্তু কজন সফল হয় এই জায়গাটাই সে বলতে পারতো। কিন্তু সে ইদানিং লিখছে যে আমি সফল ব্যবসায়িক। নেভার। তুমি এখনও সফলতায় যে পৌঁছাওনি। তো আমি বরাবরই বলছি, তুমি নিজেকে সানভিজ বাই তনি যতটা মনে করছো সে পর্যন্ত পৌঁছাতে হলে না, তোমার ওই যে সানভিজ বাই তনির মতো একটা লটারি, অর্থাৎ সানভিজ বাই তনির এক্স হাজব্যান্ড সাদাত বৈরার মতো একটা লটারি পেতে হবে। এই যে তনি যে এত দূর এসছে, কে চিনতো সাদাতকে বিয়ে করার আগে? সাদাতের টাকা আছে, সাদাতের ভালো ভালো জায়গায় হাত আছে, যার জন্য খুব সহজেই তনি কিন্তু একটা পজিশন তৈরি করতে পেরেছে। টাকা, অর্থ, যশ, খ্যাতি সব কিছু এই সাদাতের জন্যই কিন্তু তনির হয়েছে। আর তোমার হাজবেন্ড, সে তো তোমাকেই বিয়ে করেছে তোমার দ্বারা উঠবে বিধায়। অতএব তুমি এত সহজেই সফলতা পাবে এটা ভাবা, কিংবা সফল অর্জন করেছো, কিংবা সানভিজ বাই তনির জায়গা দখল করেছো, এরকম কিছু ভাবতে যেও না। দেখলাম যে প্রবাসে অর্থাৎ বিদেশে বেড়াতে যাবে, পাসপোর্ট করছে, ছেলের পাসপোর্টও করছে, ট্যুর দিবে। এতটা কিন্তু কখনো তুমিও আশা করোনি। আর ওই সাকিবও কল্পনাতে কখনো কি ভাবতে পেরেছিল যে তার ফ্যামিলি নিয়ে এভাবে ঘুরতে বিদেশ যাবে? তানজিলার কথা তো বাদই দিলাম। তানজিলা তো মানে কি বলবো, অজপাড়া গায়ের একটা মেয়ে। আজ এই 5-6 বছর হলো শহরে অর্থাৎ ঢাকা শহরে এসছে, এবং ইউটিউবে তার ওই কথিত ফুপি, যার বাসায় যাওয়ার জন্যই বোধহয় পাসপোর্ট করছে, সেই ফুপি যে তাকে 3-4 বছর আগেও গণায় ধরতো না। কেন বললাম জানেন? করোনার পর যখন প্রথম নিশি দেশে আসে, তখন দেখলাম যে নিশি দেশে আসার সময় সবাই তার জন্য অপেক্ষা করছে। সেখানে তানজিলাও গিয়েছিল, তানজিলার দাদি অর্থাৎ নাজমা আন্টিও সেখানে ছিলেন। তো সবাইকে ধরে ধরে কোলাকুলি করছে, আদর করছে, বাট তানজিলার সঙ্গে কিন্তু করেনি। পরে বাপ্পি ইশারাতে তানজিলাকে দেখিয়ে দিয়েছে। তারপর নিশি ক্যামেরাতে দেখানোর জন্য তানজিলাকে যে মানে কোলাকুলি করলো, হাক করলো। তারপর দেখলাম যে তার ছেলে বলল, মা এটা কে? যদি এই বায়োলজিক্যাল সম্পর্কটা থাকতো, তাহলে কি নিশি কখনো তার ছেলে মেয়েকে এভাবে তানজিলাকে বলতে পারতো ওটাকে? অবশ্যই হ্যাঁ, অনেকদিন পর দেখা হয়েছে, সেখানে তাবিয়াকে তারা চিনতে পারছে, আর তানজিলাকে জিজ্ঞাসা করছে ওটাকে। তার মানে তানজিলার কে কখনো ভিডিও কল কিংবা তানজিলাকে নিয়ে কখনো কথাই নিশিও বাড়িতে বলে না, কিংবা তার ছেলে মেয়ের সঙ্গেও বলেনি। তার ছেলে মেয়েকে হয়তো বা বলেছে যে তোমার তোমার দুটো ভাই বোন, একটা তান আর একটা তাবিয়া, যার জন্য তানজিলাকে দেখে শক খেয়েছে এই নিশির ছেলে মেয়ে। তো ওটা নিয়ে কিন্তু বেশ তখন কণ্ঠভাষা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সেই পুপ্পির বাড়িতেই বোধহয় এই তানজিলা যাবে বলে প্রিপারেশান নিচ্ছে। কারণ না, আশেপাশের দেশগুলো তো এখন নিরাপদ নয়, যেহেতু ইন্ডিয়া ভিসা বন্ধ। তো আমার যতটুকু মনে হয় গেস করতে পারছি যে মালয়েশিয়াতেই যাবে। তো দেখা যাক, আমরা অপেক্ষা করি। কিন্তু কথা হলো যে ছেলেকে দেখভাল করবে কে? নিশ্চয়ই তানজিলা। অবশ্য তানজিলার অভ্যাসই আছে, আরও 5 বছর আগ থেকেই এই আবদিয়ার জন্মের পরপরই সমস্ত দায়িত্ব তিশার চাইতে তানজিলা বেশি পালন করতো। আবদিয়াকে মানুষিত করেছে, বড় করে তুলেছেই তো এই তানজিলা এখন 5 বছর পর এসে নিজের ছেলের দায়িত্ব নিতে গিয়ে যত ঢং করে, বয়স কমায়, পারে না বাচ্চা দেখভাল করতে। সাকিবও সেই সাথে তাল দেয়, তোমার অল্প বয়স কি করে পারবে, এটা ওটা বলতে থাকে। কিন্তু সাকিবকে দেখেনি যে তার শালিকা ওই যে তাবিয়ার এই পাকনামি, তাবিয়ার এই সব কিছুই তো তানজিলার কাছ থেকেই শিক্ষা নেওয়ার। কারণ ওই যে তানজিলা এভাবেই তাকে বড় করেছে। সে কি সেই ভিডিওগুলো দেখে না? আমরা তো দেখে দেখে অভ্যস্ত যে এই তানজিলা খুব ভালোভাবেই বাচ্চা মানুষ করতে পারে। নিজের ছেলেবেলায় যত অবহেলা, কেন জানেন? ঘোড়া দেখলে খোড়া হয়। সে মনে করছে যে আমি ইনকাম করছি, আমার ছেলে মানুষ করার দায়িত্ব আমার। শাশুড়ি যেহেতু এখনো ইয়াং আছে, শাশুড়ি চলে ফিরে খেতে পারে, তাহলে ছেলে ধরতে অসুবিধা কোথায়? এই জন্যই সে ন্যাকামি শুরু করেছে। যে এপাশে সাকিব, সে তো তার বউকে তোয়াজ করতেই থাকে, কিভাবে বোর মন জোগাবে, কিভাবে বোর ফেস দেখিয়ে মোটামুটি ফেস ভ্যালু করে টাকা ইনকাম করবে। কারণ তার বোর ফেস দেখালেই তার ইনকাম ভালো হয়, ইউটিউবে টাকা আসবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। হ্যাঁ, সাকিবের পরিশ্রম করে, বুদ্ধিও আছে, তাই কিন্তু এই যে সিজনের যে গুড়ের ব্যবসা একটা ভালো সফলতা আসছে। কিন্তু কথা হলো যে এই গুড়ের ব্যবসার পিছনে এই ফেসটাই ছিল শুধু এই তানজিলার। বাট যত
পরিশ্রম, বুদ্ধি সব কিছুই কিন্তু সাকিবের। তো বন্ধুরা, এই সাকিব এবং তানজিলা কোথায় যায় আমরা দেখতে থাকি, কারণ আরও অনেককে নিয়ে কথা বলতে হবে। চলুন যাওয়া যাক সাবিনার আইডিতে। হ্যাঁ বন্ধুরা, দেখলাম যে সাবিনা কনসেপ্ট করেছে, সেরকম আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছে, বলছে যে আপনারা বুঝে গিয়েছেন আমি কনসেপ্ট করেছি, কিংবা আমার কিছু বলা লাগেনি, ইত্যাদি ইত্যাদি একটু ঢং ঢং করে বলছে। আদৌ কেউ কনসেপ্ট করেছে? আপনাদের কি মনে আছে মান্নাতের সময় সে কি অবস্থা করেছিল? কিছু খেতে পারতো না, সারাদিন রুটি খেত, কিছু গিলতে পারতো না, বিছানা থেকে উঠতে পারতো না, নামতে পারতো না। তার চিন্তায় সমস্ত পরিবার বিভোর হয়ে গিয়েছিল, টেনশন করতো। তিশাত মিম এসে হেল্প করতো, তার মা যে দৌড়ে দৌড়ি করতো, তার দেবর এসে দৌড়াদৌড়ি করতো, দেবর এসে রান্নাবান্না করতো, কত কি না অবস্থা করেছিল মান্নাত পেতে থাকতে। রোজ রোজ ঢাকায় যেত, ঢাকায় যেয়ে চিকিৎসা করাতো। কিন্তু এবার কেন চুপচাপ? বরং এবার সে কি করলো, 2-3 বার আমাদের সামনে ইউরিন টেস্ট করে নেগেটিভ দেখালো। তাহলে পজিটিভটা কেন দেখায়নি? পজিটিভ সে ইউরিন টেস্টটা কেন আমাদের সামনে দেখায়নি? সে কনসেপ্ট করেছে, অথচ সে গত মাসে কক্সবাজার থেকে বেরিয়ে আসলো। এটা কি সম্ভব? ওর তো থাইরয়েড আছে, তারপর ওই মোটা শরীর, কনসেপ্ট করলে ওর কি অবস্থা হয়? গতবার আমরা মান্নাতের যখন মানে কনসেপ্ট করেছিল, তখন আমরা দেখেছি যে ওর প্রেগনেন্সি জার্নিটা কতটা ক্রিটিক্যাল ছিল। আর হ্যাঁ, তার মধ্যে কিছুটা অভিনয় ছিলই তো অবশ্যই, কিন্তু ক্রিটিক্যাল হওয়াটাও অস্বাভাবিক ছিল না। কারণ ও যে পরিমাণ ওর শরীরের ওজন, তার উপর ও হলো থাইরয়েডের রোগী ছিল, ডায়াবেটিস ছিল, সব কিছু মিলিয়ে ওর জার্নিটা আসলেই একটু ক্রিটিক্যাল ছিল। কিন্তু এবার কেন স্মুথই চলে যাচ্ছে? এবার কেন? দর্শক তো ভালো, ও বলছে যে আমার পরিবারের সবাই রাগ করবে কেন? এটা কি বর্ণহাতির অবৈধ সন্তান যে রাগ করবে? বুঝলাম না, পরিবারের লোক রাগ করবে কেন? আর তুমি তো যথেষ্ট সুস্থ, তুমি কক্সবাজার গেলে, তুমি আজ এ বাড়ি যাচ্ছ, কাল ও বাড়ি যাচ্ছ, তুমি জার্নি করছো। কক্সবাজারের রাস্তা এতটাও ভালো নয় যে তুমি এতটা সাহস করে চলে গেলে কক্সবাজার এই প্রেগনেন্ট অবস্থায়, আর এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে? সাবিনা সাবিনা একটা চরম মিথ্যাবাজির ঠকবাজ, ঠিক তেমনি আরিফ। কিন্তু আরিফ এই জন্যই কিন্তু সে তার এই ক্যামেরা অর্থাৎ ইউটিউব জগৎ থেকে সরে এসছে। কেন জানেন? তারা দুজনেই অভিনয় করে থাকে, দুজনেই ঠকবাজ। আর এই ঠকবাজটা একই পরিবারের যখন দুজন ক্যামেরা ধরে, তখন খুব সুন্দরভাবে ভিউয়ার্সরা ধরে ফেলে। আর এই জন্যই কিন্তু আরিফ নিজেকে ক্লোজ করে নিয়েছে, তার বউকে ওপেন রেখেছে, কারণ তার বউ একটু জনপ্রিয়তা, তার বউয়ের ফ্যামিলি ইউটিউবার, এবং এইসব কারণেই কিন্তু আরিফ ছেলেটা আসলে তো অনেক চালাক। যত জামাই আছে আরিফের মতো কেউ না। অনেকে মনে করে আরিফ খুব ভালো, আরিফ খুব চরিত্রবান, ইত্যাদি ইত্যাদি, ভালো বাবা, মরিয়মের খুব খেয়াল রাখে। আপনারা কি একটা কথা এবার খেয়াল করেছেন যে সাবিনা কিন্তু বলেছে যে আমি ইউটিউবে আমার ভিউয়ার্স হয় না, বোধহয় খুকির সামনে বলছিল কথাটা মরিয়মের স্কুলে, যে আমার খুব একটা ভিউ হয় না, এই জন্য আমি ইউটিউব ছেড়েই দিতে চেয়েছিলাম। কিন্তু ওর বাবা বলল যে না, তুমি আবার শুরু করো, মরিয়মের স্কুলে অনেক খরচ, এগুলা চালাতে হলে তোমার ইনকাম যা আসে সেটা তুমি আবার চেষ্টা করো। দেখো, তার মানে মরিয়মের খরচ চালানোর জন্যই এই সাবিনাকে আবার ক্যামেরা ধরতে হলো, ইউটিউব জগতে আবার নাটক করতে হবে, কি করে ভিউ পায় সেটা করতে হবে। কারণ আরিফ মরিয়মের খরচ চালাতে পারবে না, তাই নাটক শুরু করে দিল, কারণ ভিউটা কামাতে হবে। সেমনি সে দেখলো যে বারবার দর্শকরা বলছে যে আপনি মোটা হয়ে যাচ্ছেন, আপনি এ করছেন, ও করছেন, আপনি কি কনসেপ্ট করছেন, ইত্যাদি ইত্যাদি, নাকি ভিউয়ার্সরা তাকে মানে প্রশ্ন করেছে, কিংবা আমি দেখি নাই এটা, আর কি সাবিনার মুখ থেকে জানতে পারলাম যে তাকে নাকি ভিউয়ার্সরা অনেক রকম প্রশ্ন করছে যে কনসেপ্ট করছে কিনা। তখন সে এই ব্যাপারটা কাজে লাগিয়ে দিল। আসলে কিন্তু বন্ধুরা, ও প্রচুর খায়, ও যেখানে যায় দেখবেন বন্য হাতি, কোথায় ঘরে যা রান্না হয় তা তো রান্নাই হয়, তারপরে ও কোথায় শাক পাতা, কোথায় গাছ, কোথায় কলা, কোথায় সিম, কোথায় কি শাক আছে না আছে, সেগুলা ও জোগাড় করে এনে আরও কয়েকটা আইটেম করার চেষ্টা করে। কেন করে জানেন? যাতে যে ভালো মন্দ রান্নাটা হয়েছে তার উপর প্রেশারটা কম পড়ে। ও এই জন্য কোথায় বন, কোথায় শাক, কোথায় যা কিছু এনে আইটেম তৈরি করে, ওই ভ্যারাইটিস আইটেম থাকলে তখন ভালো যে রান্নাটা হবে তার উপর কম পড়বে, আর সেই ভালোটা ও খাবে। ওই শাক পাতার ডাল এসব দিয়ে আশেপাশের যারা থাকে সদস্য তাদেরকে খাওয়ায়। সবসময় দেখবেন কারোর প্লেটে মাংস দেখলেই 2 আঙ্গুল তার চলে যায়, অর্থাৎ তর্জনী আর বৃদ্ধা, এই 2 আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে একটা পিস নিজের মুখে তুলে নেয়। এটা মানে ও দেবর থেকে শুরু করে হাজবেন্ড, এমনি কি বাচ্চাদের প্লেটে ওই তর্জনী আর বৃদ্ধা
আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে মুখে খাবারটা তুলে নেয়, বিশেষ করে মাংস এবং মাছের পিস কিংবা আলু জাতীয় এরকম কিছু যেটা তোলা যায় সেই খেতেই থাকে। আর ওই শাক পাতা কিংবা ডাল কিংবা ওই যে সিম কখনো দেখবে না যে সেগুলো সে খাচ্ছে, সে কিন্তু খেতেই থাকে ভালো মন্দ। আর এই ভালো মন্দর উপর চাপ যাতে কম পড়ে এই জন্য সে বনে বাজারে হাতিয়ে এনে ওগুলা আইটেম করে, যে এসব দিয়ে যাতে পেটটা অন্য মানুষদের ভরাতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু ওর মূল উদ্দেশ্য। বন্ধুরা, আমি বলেছিলাম সাবিনাকে নিয়ে একটা আলাদা ভিডিও করব, কেন জানেন? ওর হাজবেন্ড এবং ওরা দুজনেই মাঝে মাঝে বলে না, ওরা দুজন বলতে সাবিনা মাঝে মাঝে বলে না, আমার হাজবেন্ডের যে ইনকাম আছে এ দিয়ে আমাদের ডাল ভাত চলে যাবে, আমার হাজবেন্ড তো আর বেকার না, আমার ইউটিউবে টাকা লাগে না, এরকম মাঝে মাঝে বলে। বাট ইউটিউব ছেড়ে যায় না, যখন তাকে ভিউ একেবারে নেই তখন একদিন দুদিন অফ রাখে। কিন্তু ওই যে আছে না 15 দিন 20 দিন কিংবা এক সপ্তাহ গ্যাপ, সেটা করে না, 2-1 দিন গ্যাপ করে। তো এই কথাটার ভরসাও কোথায় পেল? চলুন যাওয়া যাক একটু পিছনের দিকে। আরও এই মান্নার জন্মের আগে 4-5 বছর আগে একটা বোন যাতায়াত করতো। তখন কিন্তু এই সাবিনার তার শ্বশুরবাড়ির সঙ্গে অতটা সম্পর্ক, অতটা যাতায়াত ছিল না ও তার শাশুড়ির সঙ্গে। তখন কিন্তু সেই বোনটা, হ্যাঁ, যখন সাবিনা প্রথম এই যে বাসাটায় বর্তমানে তারা থাকছে, ভাড়ার বাসা থেকে এই টিনের বাসায় উঠলো, তখন ওই বোনটা যাতায়াত করতো। সেই বোনটা যখন তখন আসা যাওয়া করতো। এমনি কি আরিফ ঘুমিয়ে থাকলে আরিফকে উঠাতো, সেই বিছানার মধ্যেও যে গড়াগড়ি করতো। আর একটা ভাগ্নে ছিল, সেই ভাগ্নে আরিফের পিছন পড়েই থাকতো। আরিফ বলেছিল ড্রাইভিং শিখছে, তাকে বিদেশে পাঠাবে। আর এই বিদেশে যাওয়ার নাম করে, ড্রাইভিং করার নাম করে আরিফ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেল। কিন্তু সেই ভাগ্নেকে কি আদৌ পাঠাতে পেরেছিল? বোন বোন বলে তো পাগল হয়ে যেত। সাবিনাকেও আমরা দেখেছি, এই আরিফকেও দেখেছি, সব পরিবারের সেই বোনের বাসায় যে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা, গিফট দেওয়া দেই করা। আবার সেই বোন এক বাটি তরকারিও এই আরিফ সাবিনাকে রেখে খেত না। হ্যাঁ, তখন অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে এই আরিফের সঙ্গে ওই বোনের একটা সম্পর্ক আছে। ভিউয়ার্স, ভুলে গিয়েছেন কি সেই বোনের কথা? আমি মনে করিয়ে দেই। বোনটা দেখতে আরিফের চাইতে বয়স একটু বেশি হলেও বেশ সুন্দরী ছিল। একটা ভাগ্নে যার বয়স প্রায় 20-22 বছর হবে, সেই বোনের ছেলে যাকে আরিফ বিদেশে পাঠানোর নাম করে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তারপর আর বিদেশে পাঠাতে পারেনি। বোনটার হাজবেন্ড একটু সহজ সরল গ্রামের এই জমি জমার কাজ করে থাকে। সেই হাজবেন্ড সঙ্গে সেই বোনের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, কারণ সেই বোনটা ছিল অতিরিক্ত চালাক এবং নিজেকে সবসময় সুন্দরী হিসাবে প্রেজেন্ট করত। সে তখন কিন্তু অনেক রকম আওয়াজ দিত সাবিনাকে, সাবিনা মুটি, সাবিনাকে দেখতে ভালো লাগে না, তার ভাইয়ের সঙ্গে মানায় না, এই ধরনের আওয়াজও হতো এবং এসব নিয়ে অনেক কন্ট্রোভার্সিও চলতো তখন। তো যাই হোক, সেই বোনের ছেলেকে যখন বিদেশ পাঠাতে অপারগ হলো, তখন চাপ দিতে লাগলো টাকাটা ফেরত দেওয়ার জন্য। ছলে বলে কৌশলে আরিফ তখন সেই বোনকে বলল যে এই মুহূর্তে ভাগ্নেকে পাঠানো যাবে না, আপা আপনি কি যাবেন বিদেশ? যেহেতু সেই বোনের হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক ভালো না থাকার কারণে সেই বোন রাজি হয়ে গেল, সেই বিদেশ যাবে। আর টাকা যখন আরিফের হাতে দিয়েছে, তখন যেতে আর অসুবিধা কোথায়? সেই বোনকে নিয়ে আরিফ প্রায় কাগজপত্র, বিদেশে যাওয়ার কোর্স, ভাষা এটা ওটা শেখানোর নাম করে বিভিন্নভাবে যাতায়াত করতো। ঢাকা, কখনো চিটাগাংও গিয়েছে আমি যতটা জানতে পারলাম সেই বোনকে নিয়ে, এবং বিভিন্ন হোটেলে সময় কাটাতো, ছবিগুলো সে মোবাইলে ধারণ করত। পরবর্তীতে বিদেশ পাঠানো কোথায়? এটা তো লক্ষ লক্ষ টাকার একটা ভান্ডার পেয়েছে। সে বুঝে গিয়েছে যে এই বোনের জমি জমা আছে, বিক্রি করে হলেও আমাকে টাকা দিতে পারবে। তাই সাবিনাও তার স্বামীকে ছেড়ে দিল, তুমি ইনকাম করো, প্রয়োজনে নিজেকে বিলিয়ে দাও, দরকার হলে তার বোনের সঙ্গে থেকে হলেও টাকা ইনকাম করো। হ্যাঁ, বোনের সঙ্গে বিভিন্ন জায়গায় সময় কাটানোর ছবি আরিফ যখন ওই বোনকেও বিদেশে পাঠাতে পারলো না, বোন চাপ দিতে লাগলো টাকা ফেরত দেওয়ার জন্য, তখন আরিফ সেই ছবিগুলা বোনকে দেখালো এবং বলল তুমি বাড়াবাড়ি করলে, টাকা চাইলেই ছবিগুলা প্রকাশ করে দেব। যেহেতু ওই বোনের ছেলের বয়সই 20-22 বছর, তাহলে বুঝতেই পাচ্ছেন ওই বয়সের একটা মহিলা সংসার ভেঙে গেলে কোথায় যাবে। মহিলা নীরবে সব কিছু মেনে নিল, কিন্তু টাকা হাতিয়ে নিল এই সাবিনা।
সাবিনা এবং আরিফ দুজনে ছলে বলে কৌশলে প্ল্যান করে, ঠিক যেমন প্ল্যান করে এই যে ইউটিউবার লতার প্রথম দিকের টাকাটা আরিফ মেরে দিয়েছিল, মাত্র কিছু টাকা দিয়েছিল। তখনও কিন্তু লতা অনেক কথা বলেছে, পরবর্তীতে লতা কিন্তু আলাদা নতুন করে চ্যানেলও খুলেছিল এই সাবিনা এবং আরিফের উপর রাগ করে, যেহেতু টাকা ঠিকভাবে আসতো না। যাই হোক বন্ধুরা, তখন কিন্তু একটা লক্কর গাড়ি কিনে ড্রাইভিং শেখানোর জন্য কিনেছিল, পরবর্তীতে সেটা মানে সেল করে পুনরায় আরেকটা গাড়ি দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আরিফ কিন্তু কাজ করে ড্রাইভিং শেখানোর পাশাপাশি আরিফ রেন্টেকারের ড্রাইভার। কেউ যদি দূরে কোথাও যেতে চান তবে আরিফের নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে আরিফকে ড্রাইভার হিসাবে পেতে পারেন। আরিফের মূল কাজ কিন্তু এখন এটাই, তার ড্রাইভিং শেখায় এখন ওই রাব্বিকে দিয়েই মূলত ড্রাইভিংটা সে শেখাচ্ছে। আর আরিফ হলো গিয়ে নিজেকে রাজার মতো থাকতে পছন্দ করে। মাঝে মাঝে কোথাও কেউ দূরে কোথাও মানে লং ড্রাইভে গেলে বিভিন্ন রেন্টেকার ড্রাইভার খোঁজে, সেই ড্রাইভার হিসাবে কাজটা আরিফ করে থাকে। আরিফের কিন্তু নিজের আর গাড়ি নাই, ওই একটাই গাড়ি, যেটা আপনারা দেখেন মাঝে দেখলেন যে সাবিনা উঠলো এবং রাব্বি বলল, যেহেতু ওটা ড্রাইভিং শেখানোর গাড়ি একটু লক্কর হয়ে থাকে, রাব্বি বলছিল গাড়ির মাঝে বসেন কিংবা সাইডে বসেন, মাঝে বসলে গাড়ি চালাতে অসুবিধা হয়, কারণ ওই ধরনের গাড়ি তো ইঞ্জিন খারাপ থাকে, ওটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়েও বিক্রি হয়ে থাকে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, তো এভাবে কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা আরিফ এবং সাবিনার জমা হয়ে আছে ব্যাংকে। আর এরই মধ্যে টার্গেট করে ফেললো মিমকে, কারণ মিমের তখন ভিউয়ার্সদের এবং ইউটিউব জগতে একটা জমজমাট ব্যবসা। সে সিঙ্গেল মাদার, সে কীভাবে জীবনযাত্রা করছে দেখার জন্য ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে পড়তো। তার উপর বাবু, ওই যে আরও তার কিসব রঞ্জন, তারপর শারমিন, এদের নিয়ে বিভিন্ন রকম রঙ্গতামাশা করতো। সিঙ্গেল মাদার ছিল, আবদিয়া ছোট ছিল, সব কিছু। তারপর ওই যে একটা ঘর করলো, সনির ঘর, সব কিছু মিলিয়ে মিম তখন বেশ জমজমাট ছিল ইউটিউব জগতে, টাকার বাহার ছিল। চোখ পড়ে গেল আরিফের। আরিফ তখন সাবিনাকে দিয়ে জমি কেনানোর একটা ফন্দি আঁটলো। হ্যাঁ বন্ধুরা, আরিফ তখন ছলে বলে কৌশলে এই মিমকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করিয়ে মিমেরকে একটা জমি কিনিয়ে দিল, যে জমিতে এখন মিম নিজেই স্বীকার পাচ্ছে যে ভেজাল আছে। ওই জমির দাম মিমের কাছ থেকে 40 লাখ টাকা নিয়েছে, বাট সেই জমির দাম ছিল মাত্র 23 লাখ। 17 লাখ টাকা এই আরিফ আর সাবিনা মিলে হজম করে দিয়েছে। বন্ধুরা, আপনাদের অবশ্যই স্মরণ আছে যে মিমের বিয়ে হয়েছিল, বিয়ের যে অনুষ্ঠান হয়েছিল তখন কিন্তু আরিফ সাবিনা সেই অনুষ্ঠানে যায়নি। একদিন দুদিন পর সাবিনাকে দেখা গেলেও আরিফকে কিন্তু সেই অনুষ্ঠানের ধারের কাছেও আমরা দেখতে পাইনি। যে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, গ্রামের বাড়িতে যখন অনুষ্ঠান করলো বাবু আর মিমের, ওই যে নাটক করলো না, গ্রাম থেকে তুলে নিয়ে শহরে যাবে, বউ তুলে নিবে, বউ, এরকম একটা অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানে যে রাগ করেছিল সাবিনা, সেটার সূত্র কিন্তু এই জমি কেনা। তখন থেকেই কিন্তু সবাই জানতো এবং তখন জমি কেনা কিন্তু হয়ে গিয়েছে, বাট ভিউয়ার্সদের অন্ধ রেখেছে। ভিউয়ার্সরা জানতোই না যে জমি কিনেছে, সেটা ফ্ল্যাশ করেছে অনেক পরে। ওরা কিন্তু এরকম অনেক কাজ গোপন রাখে, ফ্ল্যাশ করে কিংবা দর্শকদের সামনে সেটা আনে, যখন দেখে ভিউ কমে যাচ্ছে ওই জিনিসটা তখন ওরা ফ্ল্যাশ করে, তখন ওরা নাটকবাজি করতে থাকে যে এখনই করলাম, এখনই হচ্ছে, যাতে ভিউ ধরতে পারে। তখনই কিন্তু এই আরিফ আর মিমের সঙ্গে একটা মনোমালিন্য ঝগড়া লেগে তারা ওই বিয়ের অনুষ্ঠানে আসতে চায়নি এবং আরিফ তো অবশেষে আসলোই না। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আরিফ এবং সাবিনা নগদ কয়েক লক্ষ টাকা ব্যাংকে রাখতে পেরেছে। ধরুন এভাবে 17 লাখ টাকা মিমের মেরেছে, আর ওই বোনের কাছ থেকে আমার কাছে যতটা জেনেছি যে 9 লাখ টাকা মেরেছে, আর সাবিনারও কিছু টাকা পয়সা আছে অবশ্যই। সব কিছু মিলে ব্যাংকে যদি একটা মানুষের 30-35 লাখ টাকা নগদ থাকে, সেটা লভ্য অংশ যদি মাসে 30 লাখ থাকলে 25,000 টাকা ওঠে, আর সেই সাথে এটা ওটা করে যদি আরও 10,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে গ্রামের বাড়িতে কিন্তু অনাসয়ে বেশ ভালোভাবেই চলে যায় এই 30-35 হাজার টাকার ইনকামের। আর এই নগদ টাকার জন্যই কিন্তু এই
বড় বড় লেকচার দেয়। সাবিনা জানে যে লভ্য অংশ 25-30 হাজার টাকা উঠছে এবং তার হাজবেন্ড টুকিটাকি যদি আরও 5-10 হাজার টাকা ইনকাম করে ঘরে আনতে পারে, তার সংসার শুধু চলবে না, দৌড়াবে। সে এটা ভালো করে জানে, বেধায় সে বারবার একটা আওয়াজ দেয় যে ইউটিউবের টাকা দিয়েই তার চলতে হয় না, তার স্বামী যা ইনকাম করে তা দিয়েই তার চলে। সে এটা কিন্তু ওই টাকার ভরসায় আওয়াজ দিতে থাকে। আসলে এরা স্বামী স্ত্রী দুটোই হলো ধান্দাবাজ, প্রতারক, নীতিহীন। এই যে কক্সবাজার গেল, ওখানে যেও সাবিনা কি করলো তা কি আপনারা জানেন? ওই যে সাবিনার মামাতো বোন গিয়েছিল না, সে কেন হঠাৎ করে চলে আসলো? কারণ সে বুঝতে পেরেছিল সাবিনা আরিফ এখানে গেম খেলছে, তাদেরকে বোকা বানাচ্ছে। হোটেল খরচ প্রতিদিন তার কাছ থেকে 5,000 নিচ্ছে, অথচ সেই হোটেল ভাড়া করেছে 3,000 টাকায়। শুধু তাই নয়, খাবার খরচ বিল যদি আসতো তো অর্ধেকের বেশি বিল সেই মামাতো বোনের কাছ থেকে নেওয়া হতো। কিন্তু মামাতো বোনের সদস্য সংখ্যা কজন ছিল? তারা ছিল মাত্র 4 জন। আর এই সাবিনারা ছিল, সাবিনার যে মামাতো ভাই অর্থাৎ সাথীর ভাইকে দিয়ে গিয়েছিল, সেটা কিন্তু আরিফের খরচে নেওয়ার কথা ছিল, বাট ধরে দেওয়া হতো সবসময় সেই মামাতো বোনের ভিতর। শুধু তাই নয়, জানতে পারলাম খাবারের সময় বিল যদি আসতো 5,000, তাহলে সেই বোনের কাছ থেকে নেওয়াই হতো 3,000, আর 2,000 টাকা আরিফ দিত। কিন্তু আরিফের শ্বশুর শাশুড়ি, তারপর এই যে সাথীর ভাই যার খরচ সাবিনা বলেছে যে সে দিবে, তার উপর মরিয়ম এবং সাবিনা আর আরিফ সবাই মিলে কিন্তু সদস্য সংখ্যা আরিফের হেডে বেশি, বাট নেওয়া হতো সেই মামাতো বোনের কাছ থেকে বেশি। সব কিছু যখন মামাতো বোনের ছেলেটা ধরিয়ে দিল তার মাকে যে বেশি নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে, তখন যখনই এটা সাবিনাকে বলল যে আপা আপনি আরিফ ভাই কেন আমার কাছ থেকে বেশি নেয়, আরিফ ভাই জানতে পারলাম রুম ভাড়া এটা, খাওয়া খরচ এটা যখন একটু ধরিয়ে দিল, তখন নাকি সাবিনা মুখ ফুটে বলেই ফেললো, তোরা চলে যা, তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো থাক, তোদের থাকার ইচ্ছা হলে থাক, না হলে চলে যা। এই কথা বলাতে সেই বোন রাগ করে চলে এসেছিল। তো বন্ধুরা, ভিডিও তো অনেক বড় হয়ে গেল, আমি রাজ শারমিনকে নিয়ে কি আর কথা বলবো, শুধু অন্য ভিডিওতে বলবো। আর শুধু এটুকু বলবো, রাজ কিন্তু দারুণ কাজ করেছে। ওই যে পচা শামুকে সে পা কাটা নিয়ে যে শারমিন কথা বলেছিল, সেই রেকর্ডটা নাকি রাজের কাছে আছে। রাজ গতকাল ভিডিওতে এসে বলল যে তার মা বাবার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, যে ওই পদ্মা থেকে কাপড় ইত্যাদি নেওয়ার কথা বলেছে। ছোট লোক তো বলবে না কেন, এরা তো চরম ছোট লোক, যারা বুঝতেই পাচ্ছেন যে এর আগাগোড়া সবাই ছোট লোক। সেখানে যে এই রাজের জামা কাপড় ফেরত চাইবে, পদ্মা চাইবে, এটা অস্বাভাবিক কিছু না। আমার কথা হচ্ছে যে শারমিন বলেছে যে তার শ্বশুর তারা যে বাড়িতে থাকে তার কাছেই নাকি কাজ করে, তো সে তো নিজে এই ফোন টোন না করে শ্বশুরের সঙ্গে সরাসরি দেখা করে বলতে পারে যে আপনি আমার এই কাপড় আছে, এই জামা কাপড়গুলো আছে, এগুলা নিয়ে আসবেন। যাই হোক, শ্বশুর নিয়ে আসতো, সেখানে ফোন করে ওই বাড়িতে যাওয়ার কথা বলে, তার অর্থ কি? এই যে শারমিন আশা করছে রাজ তাকে হাতে পায়ে ধরে আনবে, কিংবা ও রাজ উত্তেজিত হয়ে শারমিনের গায়ে হাত দিবে, কিংবা কিছু একটা গন্ডগোল করবে, তখন যাতে এই রাজকে মানে মামলা হামলা দিতে পারে, সেরকম একটা কিছু প্ল্যান করছে কি? রাজ বেশ করেছে প্রমাণ রেখে, কল রেকর্ড রেখে। আমি রাজকে বলবে কল রেকর্ডটা সযত্নে রেখে দিতে। এরা কিন্তু যখন তখন যে কাউকেই মামলা হামলায় ফাঁসিয়ে দিতে পারে, কারণ এদের কাজই হলো মানুষকে ফাঁসিয়ে দিয়ে অর্থ উপার্জন করা। শারমিন তার মধ্যে সেরা। শারমিন খুব চালাক। এই যে মামাতো বোন চাচাতো বোন যে কজন আমি দেখেছি, তার মধ্যে ব্রেন ক্লিয়ার কিন্তু সবচাইতে শারমিনের। শারমিন যেমন কথায় তেমনি বুদ্ধিতে সবার চাইতে এগিয়ে। বন্ধুরা, মিম আর বাবু এদের কথা একটু বলেই নেই। এদের কাবাবের হাড্ডি হচ্ছে আরিফের ভাইটা। আমার মনে হয় এই আরিফ এবং সাবিনা যদি বয়সে মিল পেত, মিমের চাইতে ছোট হতো ওই রাব্বি, তাহলে আর বাবুর স্থানটা থাকতো না। তাহলে বাবুর স্থানে ওই রাব্বি ঢুকে যেত। রাব্বির যেমন দুর্বল এই মিমের প্রতি, মিমও কিন্তু যথেষ্ট দুর্বল এই রাব্বির প্রতি, বাট বয়সের একটা গ্যাপ থাকার কারণে দুজনকে বলতে পারছে না। রাব্বি মিম যেভাবে চলাফেরা করছে, এই বাবু না থাকা অবস্থায় যেভাবে এই মিমের বাসায় গমন করে থাকে রাব্বি, বলা যায় না। ঢাকা শহরে যেমন খালি বাসায় বাবু আর মিম যে অঘটনগুলো ঘটিয়েছে, ঠিক সেই ঘটনটা আবার রাব্বির ক্ষেত্রে না ঘটে যায়।